এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি একটা কথা বলে আর বিজেপির অ্যাকচুয়াল কাজ আলাদা করে। বিজেপি নেতাজির লেগেসিকে রাজনৈতিক হতিয়ার হিসেবে, পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করেছে, সস্তার রাজনীতি করেছে। কিন্তু যখন বিজেপি নেতাজির অ্যাকচুয়াল যে রেসপেক্ট দেওয়ার ব্যাপার সময় এলো, তখন কিন্তু বিজেপি মানে ছোটখাটো ওটা আমাদের বক্তব্য নয়, ঠিক আছে ওনার থেকে টাইটেলটা সরিয়ে নিলাম, সেটা করে শেষ শেষ হয়ে গেল। আনন্দ মহারাজ আজকের দিনেও রাজ্যসভা সাংসদ কিভাবে রয়েছে? তাকে কি স্পিকারকে বলে সেখান থেকে বরখাস্ত বা সাসপেনশন কোনো অর্ডার করা যায় না? এরকম বহু লোক আগে সাসপেন্ড হয়েছে। তার এগেনস্টে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি কেন? তো বাংলার ইতিহাসকে যারা বিকৃতভাবে পরিবেশ করতে চায়, বাংলার ইতিহাসকে যারা বদলে দিতে চায়, তাদের থেকে আপনি কি আশা করতে পারেন? বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা নয়, বাংলা নেতাজির বাংলা, বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের বাংলা। সেই বাংলার ইতিহাসকে পরিবর্তন করার কাজে বিজেপি লিপ্ত হয়েছে, এবং বিজেপির সেইং এবং ডুইং এর মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে, এবং সেটা পরিষ্কার প্রতিফলিত হচ্ছে এখন। যার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে কোনো পদক্ষেপ হচ্ছে না, বা খুব কম কিছু বলা হচ্ছে বা লিপ সার্ভিস করা হচ্ছে। সত্যিকারের আইনি পদক্ষেপ তো আমরা দেখতেই পাচ্ছি না। আমাদের দাবি ছিল গতকাল থেকে যে কেন আইনি পদক্ষেপ নেওয়া যাবে না, কেন ওনাকে গ্রেফতার করা যাবে না, কেন উনি এখনো রাজ্যসভার সাংসদ পদে রয়েছেন, এবং যার জন্য আজকে সন্ধে বিকেল 4টে থেকে আমরা বসবো, কিছুক্ষণ পর থেকে আমরা সারা রাত সত্যাগ্রহতে বসতে চলেছি নেতাজি ভবনের সামনে এলগিন রোডে। এবং আমাদের প্রতিবাদ আমরা শুনতে চাই যে এই ভারতবর্ষের স্বাধীনতাতে বিজেপি আরএসএস এর তো কোনো যোগদানই ছিল না, হিন্দু মহাসভার তো কোনো যোগদানই ছিল না, তারা তো ক্ষমার চেয়ে চেয়ে চিঠি লিখতে ব্যস্ত ছিলেন। কিন্তু যাদের যোগদান ছিল, যারা আত্মবলিদান করেছেন, তা আমরা জাতীয় কংগ্রেস তো জানি যে স্বাধীনতা কিভাবে পাওয়া গেছে এবং তার জন্য কত আত্মবলিদানের প্রয়োজন পড়েছে। এবং সেই স্বাধীনতা সংগ্রামের যিনি মহানায়ক, সেই মহানায়ককে ছোট করছে বিজেপি, এবং তার কোনো রকমের প্রপার পদক্ষেপ নেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে। হ্যাঁ, ইতিমধ্যে দেখা গেছে যে তিনি আজ সকালবেলা ভিডিও পোস্ট করে ক্ষমা চাইছেন অন্ত মহারাজ, কিন্তু গতকালই তিনি রাজ্যপাল তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলছে যতক্ষণ অমিত শাহ না বলে ততক্ষণ তিনি ক্ষমা চাইনি। তা আজকে তিনি তার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেল, ক্ষমা চেয়ে সকালবেলায়। তিনি তার নিজের পদ বাঁচানোর জন্য তার মানসিকতা চেঞ্জ করেছেন। মানসিকতার পরিবর্তন হয়নি, তিনি শুধু নিজেকে বাঁচানোর জন্য একটা জাস্ট কসমেটিক লিপ সার্ভিস করেছেন। তো এই ক্ষমা চাওয়ার কি মূল্য থাকে? যদি তার মানসিকতা এরকম নিম্নমানের মানসিকতা হয়, সেরকম মানুষকে আপনি আমাদের প্রতিনিধি হিসেবে রাজ্যসভায় দেখতে চান? যে মানুষের মানসিকতাটা এত নিম্নমানের, যে নেতাজিকে অপমান করতে পারে, নেতাজির আজাদ হিন্দ ফৌজকে অপমান করতে পারে, যিনি ইতিহাস জানেন না, ইতিহাস বোঝেন না, সেরকম একটি অশিক্ষিত লিউনেটিক ফ্রিঞ্জকে আপনি আমাদের প্রতিনিধি হিসেবে রাজ্যসভায় দেখতে চান? এই প্রশ্নটা তো শুভেন্দু অধিকারী নিজে করা উচিত, অমিত শাহ নিজেকে করা উচিত। আর্জিকর ঘটনার দিকে এগোবো। আর্জিকর ঘটনায় কিন্তু 4 মাস পার হয়ে যাওয়ার ঘটনা, তিনি বলেছিলেন যে 1 মাস আসার পরেই নাকি আর্জিকর ঘটনার সমাধান দেবেন, কিন্তু সেইখানে দাঁড়িয়ে 4 মাস পার, তিনি বলছেন যে তিনি নাকি ভোলেননি। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে যে বিজেপির যিনি বিধায়ক রত্না দেবনাথ, তিনি এখন রাজনীতির রং লাগে, তিনি বলছেন যে তার মেয়েকে ধর্ষণ করা হয়নি, হয়তো তিনি হাসপাতালে কোনো জিনিস জানা গেছেন বলে তাদেরকে মার্ডার করা হচ্ছে। তাহলে ধর্ষণটাকে মার্ডারে পরিণত হয়ে গেল। দেখুন, আরজি করের সত্যিকারের কি ঘটেছিল আমি জানি না, সেটা কোনোদিনই আমরা কেউ জানতে পারবো কিনা। বিগত যে সরকার ছিল ক্ষমতায়, সেই সরকার এক ধরনের ন্যারেটিভ বিল্ড করেছে, সেই সরকার এক ধরনের কথা বলে গেছে, সেখানে একজনকে শাস্তি দেওয়া হয়েছে, সিবিআই তখন এসেছে, সিবিআই তদন্ত করেছে, এবং সিবিআই সেই মানুষটিকেই গ্রেফতার করে রেখেছে। এখন নতুন এসে আবার নতুন গ্রেফতার হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে। আমার আমার মূল বক্তব্য হচ্ছে, যদি সত্যিকারের উদ্দেশ্য সৎ হতো না, যদি সত্যিকারের সৎ উদ্দেশ্য নিয়ে কেউ ইনভেস্টিগেট করতো, যে আমরা সত্যিকারে জানতে চাই এটা ধর্ষণ মার্ডার কিনা, কিংবা সত্যিকারে শুধু মার্ডার হয়েছে, কেন হয়েছে, মার্ডার হওয়ার পেছনে তো কিছু কারণ থাকতে হবে। তো এবং সেটা একটা মানুষ নিশ্চয় হয়তো করেনি, সেটা অনেকে মিলে করেছে। কারা কারা জড়িত, যদি সত্যিকারের সৎ উদ্দেশ্য নিয়ে যদি কেউ ইনভেস্টিগেট করতো, তাহলে এতদিন এত বছর লাগার কথা নয় একটা মার্ডার ইনভেস্টিগেশন পুরো কলকাতা শহরের একদম সেন্ট্রাল কলকাতাতে সেটা সলভ করার জন্য। আমার মনে হয় কোথাও উদ্দেশ্য ভীষণভাবে পলিটিসাইজড হয়ে গেছে, একটা রাজনৈতিক রং হয়ে গেছে। সেটা বিগত সরকারের হোক কিংবা কারেন্ট সরকারের হোক, কারেন্ট সরকার একটা ন্যারেটিভকে পুশ করার চেষ্টা করছে, এবং বিগত সরকার আরেকটি অপোজিট ন্যারেটিভকে পুশ করার চেষ্টা করেছিল। তো এই রাজনৈতিক করণের জন্য
মাঝখান থেকে যে সত্যি কথাটা আমরা জানবো, যে সেদিন রাত্রিবেলা কি ঘটেছিল, সেটাই আমরা জানতে পারছি না। 9ই অগস্টের রাত্রিবেলা যে কি ঘটেছিল ওই মহিলাটির সাথে, সেটাই আমরা জানতে পারছি না। এটা খুবই দুর্ভাগ্যজনক। পেপার লিক নিয়ে যন্তর মন্তরে যে আন্দোলন হলো, এবং আমি তো কমপ্লিট এখানে স্যালিউট জানাই আমাদের জেনজির, আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চাদেরকে। তারা তাদের ন্যায্য অধিকারের জন্য, তাদের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য যেভাবে তারা লেগেছিল, এবং ধর্মেন্দ্র প্রধান, এটা কিন্তু মনে রাখতে হবে যে বিগত 12 বছরে মোদী সরকারের কেউ কিন্তু পাবলিক অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহির জন্য রেজিগনেশন দেয়নি। রাজনাথ সিং এর একটা ভাইরাল ভিডিও গেছিল যে আমরা তো ইউপিএ সরকার নই যে কথায় কথায় কেউ অ্যাকাউন্টেবিলিটির জন্য রেজিগনেশন দেবে কোনো মন্ত্রীর। আমাদের শশী থারুরের মতো মন্ত্রীরা রেজিগনেশন দিয়েছিল যখন তাদের এগেনস্টে কোনো অ্যাকিউজেশন আনা হয়েছিল, কারণ ডক্টর মনমোহন সিং এর অফিস থেকে সে ধরনের ইনস্ট্রাকশন গেছিল তাদের কাছে। এবং পরবর্তীকালে কিন্তু কোনো 2G 3G স্ক্যাম থেকে শুরু করে শশী থারুরের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, একটাও অভিযোগ কিন্তু কোর্ট অফ লতে প্রমাণিত হয়নি। তা সত্ত্বেও তারা রেজিগনেশন দিয়ে তারা তাদের মন্ত্রী সভা থেকে কিন্তু তারা সরে দাঁড়িয়েছিলেন। তো আমার মূল বক্তব্য হচ্ছে যে যেভাবে জবাবদিহি আমরা চেয়েছিলাম, যেভাবে জবাবদিহি করা হয়েছে, এবং যেভাবে রাহুল গান্ধীজি, ঝাড়খণ্ডে কংগ্রেসেরই অ্যালায়েন্সের সরকার রয়েছে, কংগ্রেসের মন্ত্রীরা রয়েছে ওই মন্ত্রিসভায়, তারপরেও যেভাবে ঝাড়খণ্ডের প্রোটেস্টেও রাহুল গান্ধীজি বলেছে যে না, তোমাদের ন্যায্য অধিকারের জন্য লড়াইতে আমি তোমাদের সাথে রয়েছি, ছাত্র সমাজের সাথে রয়েছি, সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় ডিফ্লেকশনের নিশ্চয়ই চেষ্টা করছে, কিন্তু শুধু ডিফ্লেকশনের চেষ্টা নয়, এটা এদের নিম্ন মানসিকতারও পরিচয়। যে এরা মুখে নির্বাচন এলে এরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলবেন, নেতাজির কথা বলবেন, গান্ধীজির কথা, ওরা যখন বিদেশে যান প্রধানমন্ত্রী সব জায়গায় মহাত্মা গান্ধী যেহেতু আমাদের দেশের সবচেয়ে বড় আইকন, উনি মহাত্মা গান্ধীর কথা স্মরণ এসে যায়। কিন্তু আবার সেই ফেরত এসে উনি প্রজ্ঞা ঠাকুরের মতো মানুষকে টিকিট দেন, যে প্রজ্ঞা ঠাকুর বলেছেন নথুরাম গোডসে দেশভक्त থা, দেশভक्त হ্যায়, দেশভक्त রহেগা, যিনি নথুরাম গোডসেকে পুজো করেন। সেরকম মানুষকে ইন্ডিয়ান পার্লামেন্টের মতো একটা জায়গায় পাঠানোর কাজ কিন্তু এই বিজেপি এবং নরেন্দ্র মোদী করেছেন। তো এদের মানসিকতাই এত নিম্ন স্তরে, যে মানসিকতা ডেফিনেটলি রিফ্লেকশনের কাজ তো এরা করে, এদের ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে, এরা হেডলাইন ম্যানেজ করতে চায়, মিডিয়া কিভাবে চলবে সেটা ওরা দেখতে চায়, কিন্তু সাথে সাথে এর থেকে এটাও প্রতিফলিত হচ্ছে যে এদের মানসিকতাটা কতটা নিম্ন স্তরের।